যে নরেন্দ্র মোদী এটা বলছেন যে এবার ভোট দিতে পারবেন না, তাকে এটা বলা আপনাকে এবার অন্তত প্রধানমন্ত্রী হতে হবে না, আপনি পরের বার হবেন। যখন আমরা সবাই ভোট দিতে পারবো আপনি তখন প্রধানমন্ত্রী হবেন, এখন আপনি চুপচাপ রিজাইন করুন। আদালতের নির্দেশ মানার বিন্দুমাত্র ইচ্ছা জ্ঞানেশ বাবুদের নেই। রাশিয়ার ভোটার ঢোকাবে, ওদের ইচ্ছার মতো গুজরাটের ভোটার ঢোকাবে, আর ওদের ইচ্ছা মতো এখানে তৃণমূলের যারা ভোটার তাদের নাম বাদ দেবে। এই তো হচ্ছে ওদের প্রক্রিয়া। 15 বছরের যদি ডিফারেন্স হয় মা এবং সন্তানের, তাহলে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরেছি। এবার বিচারপতি জিজ্ঞাসা করছেন যে আপনারা কি জানেন না যে এটা একটা চাইল্ড ম্যারেজের দেশ? 27 দিন বাকি আছে শেষ তালিকা প্রকাশ করার। এখনো পর্যন্ত আপনাদের ডকুমেন্ট বলছে, ইলেকশন কমিশনের ডকুমেন্ট বলছে যে মাত্র 3 লাখ ডকুমেন্ট আপনারা চেক করেছেন। ভাবুন, 1.25 কোটি নাম আর মাত্র 3 লাখ ডকুমেন্ট আপনারা চেক করেছেন। উকিল তারা যে কথাগুলো বলেছেন সেটা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে তাদের উকিল যেটা বলছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমরা এরকম 7টা নজির পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে 100টার উপর সন্তানের একজনই বাবা। তো এবার কপিল সিব্বল তার কাছে জানতে চাইছে বা আদালতের কাছে জানতে চাইছে যে আচ্ছা আপনারা যে এটা লিখলেন, এই যে অ্যালগরিদমটা তৈরি করলেন যে 6 জন, এই 6 জনের বেশি বাচ্চা হলেই সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়তে পারে। তো এই যে অ্যালগরিদমটা আপনারা তৈরি করলেন এর অধিকার আপনাদের কে দিল এবং কোন, মানে একটা তো নিশ্চয়ই আপনাদের কোনো যুক্তি কাঠামো থাকবে যে এই যুক্তি কাঠামোর পেছনে আমরা ঠিক করলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেখে যে 6 জন হলে আমাদের মনে হবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে। তো এর কোনো উত্তর কিন্তু ওদের উকিল দেয়নি। এবার আদালত, সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আপনারা ভারতবর্ষের নির্বাচন কমিশন, আচ্ছা আপনারা কি জানেন না যে ভারতবর্ষে চাইল্ড ম্যারেজ আছে? এই কথাটা কে বলছে? সুপ্রিম কোর্টের বিচারপতি, যে ভারতবর্ষে একেবারে চাইল্ড ম্যারেজ আছে এবং চাইল্ড ম্যারেজের একটা দেশ ভারতবর্ষ। ইসির উকিল বলছে যে 15 বছর মায়ের সঙ্গে সন্তানের, একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গতকাল আদালতে দাঁড়িয়ে, যে 15 বছরের যদি ডিফারেন্স হয় মা এবং সন্তানের, তাহলে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরেছি। এবার বিচারপতি জিজ্ঞাসা করছেন যে আপনারা কি জানেন না যে এটা একটা চাইল্ড ম্যারেজের দেশ, এখানে 15 বছর হতেই পারে? তখন তারা আমতা আমতা করছেন। এবার তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা পশ্চিমবঙ্গে এরকম 7টা কেস পেয়েছেন, তাহলে কেন 1 কোটির ওপর 1.25 কোটি মানুষকে আপনারা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রাখছেন? এর কোনো উত্তর দিতে পারেনি। তাদেরকে প্রশ্ন করছেন কপিল সিব্বল যে আচ্ছা আপনাদের আর 27 দিন বাকি আছে, 27 দিন বাকি আছে শেষ তালিকা প্রকাশ করার। এখনো পর্যন্ত আপনাদের ডকুমেন্ট বলছে, ইলেকশন কমিশনের ডকুমেন্ট বলছে যে মাত্র 3 লাখ ডকুমেন্ট আপনারা চেক করেছেন। ভাবুন, 1.25 কোটি নাম আর মাত্র 3 লাখ ডকুমেন্ট আপনারা চেক করেছেন। হিয়ারিং এর জন্য খবর গেছে এখনো পর্যন্ত 40 লাখের কম, তার মানে এখনো 60 থেকে 70 লক্ষ না লোকের কাছে হিয়ারিং এর নোটিশ পর্যন্ত যায়নি এবং আপনাদের কাছে সময় আছে মাত্র 27 দিন। এই গোটা ব্যাপারটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে না তো? এর উত্তরও কিন্তু তারা দিতে পারেনি। এবার যখন প্রশ্নটা আসছে যে বিএলএরা কেন কেন যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে তাদের সঙ্গে যেতে পারবে না, প্রথম কথা বিএলএ কথাটা কিন্তু নেই, প্রথম কথা এটা যে কেউ, আমার বাবা আমার সঙ্গে যেতে পারবে অ্যাজ আ লয়ার, মানে আমাকে পরামর্শদাতা। হ্যাঁ, আমি যখন একটা ঘরে ঢুকছি এবং আমরা এটা অভিযোগ করছি, প্রত্যেকে এটা বুঝতে পারছেন যে অপর পক্ষে জ্ঞানেশ বাবুদের লোকরা জ্ঞানেশ বাবুদের লোক নয়, মানে এরা কোনো সরকারি লোক হিসেবে আমরা দেখবো না, আমরা দেখছি এরা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর লোক। তো আমি সেটা বাদ দিলাম, আমি ধরে নিলাম যে এরা নিরপেক্ষ লোক। আচ্ছা এই অবস্থায় বিএলএরা কেন যেতে পারবে না? সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে প্রথমত এটা বিএলএ নয়, প্রথমত আপনার বাবা যেতে পারবে, আপনার ছেলে যেতে পারবে, আপনার প্রতিবেশী যেতে পারবে, এবং কপিল সিব্বল বলল বিএলএরাও যেতে পারবে। সেইটাকে ওনারা মান্যতা দিতে বাধ্য হলেন। এবার প্রশ্ন কিন্তু এটা যে দেশ বাঁচাও গণমঞ্চ প্রথমত এটা বলেছিল যে যারা অন্য রাজ্যে আছেন, বিদেশে যারা থাকেন, তাদের ক্ষেত্রে যখন হিয়ারিং এ ডাকা হচ্ছে তারা আসছেন না, তাদেরকে আনার দরকার নেই, তাদের যে হাই কমিশন সেখানে বললেই হবে। দেশ বাঁচাও গণমঞ্চ জ্ঞানেশ বাবুদের যে প্রতিনিধি এখানে আছেন আগরওয়াল বাবু, সেখানে গিয়ে বলা হয়েছিল যে কেন অন্য রাজ্যে যারা বসবাস করে তাদেরকে ডাকতে হবে, শেষ পর্যন্ত তারা এটা মেনেছেন।
দেশ বাঁচাও গণমঞ্চ এটা বলেছিল যে ডকুমেন্টের রিসিপ্ট দিতে হবে, বিএলএদের সঙ্গে থাকতে হবে। তার মানে কথাটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে এই যে প্রতি মুহূর্তে তারা নতুন নতুন বায়না করছেন, আমি এটাকে বায়না বলি, এই যে প্রতিদিন নতুন নতুন বায়না করছেন, এটা একটাই কারণ যে 56 লক্ষের মধ্যে তারা মুসলমান নাম খুঁজে পায়নি, মানে মারা যায়নি এরকম মুসলমান নাম খুঁজে পায়নি। 56 লক্ষের মধ্যে অধিকাংশই হিন্দু নাম। তার মানে তাদেরকে এমন একটা তালিকা তৈরি করতে হবে, শুভেন্দু বাবু প্রথম দিন বলে দিয়েছিলেন 1.5 কোটি, এরকম একটা তালিকা তৈরি করতে হবে যাতে করে পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ, সাধারণ হিন্দু, সাধারণ দলিত, সাধারণ এসসি এসটি, সাধারণ মেয়ে এবং মুসলমান, তারা যাতে অধিকাংশই ভয়ে থাকে, বিভ্রান্ত থাকে, দিশাহারা থাকে যে কোনো মুহূর্তে আমার নাম বাতিল হতে পারে। এই যে ভয়, এই যে আশঙ্কা যদি প্রতি মুহূর্তে আমার এবং আপনার মধ্যে কাজ করে, তাহলে আমাদের পক্ষে মাথা তুলে দাঁড়ানো কি কখনোই সম্ভব? দিদি, আপনি বলেন 70 লক্ষ নামের তালিকা, মানে শুনানি পর্বে এখনো পর্যন্ত ইনভিটেশন, মানে ওদের ইনভিটেশনই আসেনি। তাহলে এত কম সময়ের মধ্যে 70 লক্ষ, যেখানে এতদিন ধরে 30 লক্ষ হয়েছে, 70 লক্ষ করতে স্বাভাবিকভাবে একটা সময় লাগবে, অনেক সময় লাগবে। এত কম সময়ের মধ্যে যদি না হয় তাহলে এই 70 লক্ষ নামটাই বাদ চলে যাবে, এইটা তো প্রশ্ন। না, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আমরা সেটা হতে দেব না। তারা এটা পরিকল্পনা হয়তো করছে, তারা হয়তো ভাবছে যে এখনো পর্যন্ত আমরা 40 লক্ষের কমের লোককে ইনভিটেশন পাঠালাম, ইনভিটেশন বলবো না কি বলবো, হ্যাঁ সমন পাঠালাম, হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের 60 লক্ষের ওপর নাম বাকি আছে, শেষ মুহূর্তে লোকে আসবে, দিশাহারা হয়ে আসবে, এই ডকুমেন্ট আনবে, সেই ডকুমেন্ট আসবে না, তারপরে তারা বলবে যে ঠিক আছে এবার তোমরা ভোট দিতে পারবে না, কোনো অসুবিধা নেই, পরের বার ভোটটা 2026 সালে দিতে পারবে না, 2029 সালে দিও। তার মানে 26 সালে তৃণমূলের ভোটার আটকে দেওয়া গেল। তার মানে ব্যাপারটা হচ্ছে এবার দিতে পারবে না, পরের বার দিও। আমাদের একটাই প্রশ্ন যে এবার আপনাকে আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে হবে না, আপনি পরের বার হবেন। যারা এই কথাটা বলছেন যে নরেন্দ্র মোদী এটা বলছেন যে এবার ভোট দিতে পারবেন না, তাকে এটা বলা আপনাকে এবার অন্তত প্রধানমন্ত্রী হতে হবে না, আপনি পরের বার হবেন। যখন আমরা সবাই ভোট দিতে পারবো আপনি তখন প্রধানমন্ত্রী হবেন, এখন আপনি চুপচাপ রিজাইন করুন। বলছি, আপনারা যখন জানেন যে এত মৃত্যু হচ্ছে এসআইআর এর ফলে, তাহলে সার্বিক বিরোধিতা কেন করছেন? তার মানে ব্যাপারটা এরকম, সেটা হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু সার্বিক বিরোধিতার আকাঙ্ক্ষাই ব্যক্ত করছে, এবং যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 15 দিন আগের যা পরিস্থিতি এবং আজকের যা পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। প্রত্যেকেই রাস্তায় নামার চেষ্টা করছেন তার তার মতো করে। হ্যাঁ, এটা ঠিক যে এখনো পর্যন্ত দলীয় সার্বিক ঐক্য গড়ে ওঠেনি, এখনো পর্যন্ত সিপিআইএম দের কাছে, এখনো পর্যন্ত কংগ্রেসের কাছে বিষয়টা এরকম যে আমরা তৃণমূলের সঙ্গে এই ক্ষেত্রে বিজেপির বিরোধিতা করব না, তারা এখনো পর্যন্ত যাহা তৃণমূল তাহাই বিজেপি এই ফর্মুলায় চলছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি দুঃখের সঙ্গে যারা সমাজের তথাকথিত হোক্কলরবপন্থী, সমাজের তথাকথিত নন পলিটিক্যাল বিপ্লবী, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না যে এক্ষেত্রে সার্বিক বিরোধিতার ডাক দিতে। এটা আমাদের কাছে দুঃখজনক, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এদের দরকার হবে না, জনতা নিজেরাই নেমে পড়েছে এবং আরো নামবে। না, আপনারাও তো বলছেন না পুরোপুরি এসআইআর বাতিল করা হোক। সবাই বলছে। আমরা গতকাল গোটা কলকাতা জুড়ে যে সভা সমিতি করেছি, নো টু এসআইআর, এসআইআর বাতিল করো, জ্ঞানেশ বাবু পদত্যাগ করো, এটাই আমাদের স্লোগান ছিল। 7 নম্বর ফর্ম ফিল আপ করে মানুষের কি ইচ্ছা করতে হবে নাম ডিলিট করা হচ্ছে মানুষ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা তো ওদের 7 এবং আমরা 9 এবং 6 শুনেছি, এখন হচ্ছে 7 এবং 6, 9-6 না হয়ে এখন 7-6 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে ওদের ইচ্ছা মতো রাশিয়ার ভোটার ঢোকাবে, ওদের ইচ্ছার মতো গুজরাটের ভোটার ঢোকাবে, আর ওদের ইচ্ছা মতো এখানে তৃণমূলের যারা ভোটার তাদের নাম বাদ দেবে। এই তো হচ্ছে ওদের প্রক্রিয়া। বিএলএ তো আর কোনো কাজ নেই, বিএলএরা তো রাস্তায় ঘাটে পাড়ায় পড়শিতে কাউকে চেনে না, তাদের একটাই কাজ তৃণমূলের ভোটার বাদ দাও, 7 নম্বর ফর্ম আর 6 নম্বর ফর্মকে ব্যবহার করো।